হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত একাদশ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ইউরোপ মহাদেশ, সেই ইউরোপ মহাদেশের আজকে আমরা 125 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। তো আমরা আজকে পড়ব ইউরোপের নদ নদী সমূহে। ইউরোপের নদীসমূহ কি একটা হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চলে কতগুলো হচ্ছে উৎস, আর কতগুলো হচ্ছে ভল্ডাই পাহাড়ি অঞ্চল উৎস। আল্পস পার্বত্য অঞ্চলের উৎস হচ্ছে কী নদী? সিন। আর হচ্ছে সিন নদীর হচ্ছে মোহনা হচ্ছে ইংলিশ চ্যানেল। তারপর হচ্ছে রাইনের হচ্ছে মোহনা হচ্ছে উত্তর সাগর, এলোভেরও উত্তর সাগর মোহনা। ভিসচুলা, এটার হচ্ছে বাল্টিক সাগর। তারপর আশপাশ অঞ্চল আর কী নদী আছে না? রোন নদীর হচ্ছে মোহনা হচ্ছে লিও উপসাগর। আর নদীর মোহনা হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর। আর দানিয়ব নদীর হচ্ছে মোহনা হচ্ছে কৃষ্ণ সাগর। আর ভল্ডাই পাহাড়ি অঞ্চল থেকে যেসব নদীর সৃষ্টি উৎস হয়েছে সেগুলো কী না? উত্তর ডুইনা, এর হচ্ছে মোহনা উত্তর মহাসাগর। ওনেগা, এর হচ্ছে উত্তর মহাসাগরের মোহনা। তারপর আছে পশ্চিম ডুইনা, এর হচ্ছে বাল্টিক সাগর। নিমেন, এটাও বাল্টিক সাগরে মোহন মিশেছে যে। তারপর আছে নিপার, এটা কৃষ্ণ সাগর মোহনা। ডন কৃষ্ণ সাগর। ভলগা ক্যাসপিয়ান সাগরে এর হচ্ছে মোহনা। বলছে ঠিক ঠিক লিখে ফেলো। নদীর নাম, উৎস, মোহনা, নদীর দৈর্ঘ্য, উপনদীর নাম আর বিশেষ বৈশিষ্ট্য। প্রথমে আছে সিন নদীর উৎস কি? সিন নদীর উৎস হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চল, আমরা একটু আগেই পড়লাম। আর সিন নদীর মোহনা হচ্ছে ইংলিশ চ্যানেল। আর নদীটির দৈর্ঘ্য বলেই দিয়ে আছে 777 কিমি। আর উপনদীর নাম হচ্ছে ওইস মার্নি। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফ্রান্সের দীর্ঘতম নদী হচ্ছে সিন। তারপর হচ্ছে এলব নদীর উৎস কি? আল্পস পার্বত্য অঞ্চল। আর এর মোহনা হচ্ছে উত্তর সাগর। আর এর দৈর্ঘ্য হচ্ছে 1094 কিমি। উপনদীর নাম হাভেন আর অর্জু। বিশেষ বৈশিষ্ট্য এখানে কিছু দেওয়া নাই। তারপর আছে রাইনের উৎস হচ্ছে কোথায়? আল্পস পার্বত্য অঞ্চল। আর মোহনা উত্তর সাগর। দৈর্ঘ্য 1233 কিমি। এটা হচ্ছে উপনদীর নাম রুড নিপে। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ। তারপর আছে ভিসচুলার হচ্ছে উৎস হচ্ছে কোথায়? আল্পস পার্বত্য অঞ্চল। আর মোহনা হচ্ছে কোথায়? বাল্টিক সাগর। এর দৈর্ঘ্য হচ্ছে কত? 1047 কিমি। আর এর উপনদীর নাম হচ্ছে নিডা চেক। আর বিশেষ হচ্ছে পোল্যান্ডের দীর্ঘতম নদী। তারপর আছে রোন নদীর উৎস আল্পস পার্বত্য অঞ্চল। আর মোহনা হচ্ছে লিও উপসাগর। আর দৈর্ঘ্য হচ্ছে 813 কিমি। আর উপনদীর নাম হচ্ছে আইন। আর বিশেষ বৈশিষ্ট্য কিছু নেই। তারপর আছে পো নদীর উৎস কোথায়? আল্পস পার্বত্য অঞ্চল। মোহনা অ্যাড্রিয়াটিক সাগর। আর দৈর্ঘ্য হচ্ছে 652 কিমি। আর উপনদীর নাম টিসিনো। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইতালির দীর্ঘতম নদী। তারপর আছে দানিয়ব হচ্ছে কি? ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে এর হচ্ছে উৎস। আর মোহনা হচ্ছে কৃষ্ণ সাগর। নদীর দৈর্ঘ্য 2850 কিমি। উপনদীর নাম দ্রাভাসাভা। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। তারপর আছে ভলগা হচ্ছে কি? ভল্ডাই পাহাড়ি অঞ্চল থেকে উৎস। আর ক্যাসপিয়ান সাগরে যে হচ্ছে মোহনা। আর নদীর দৈর্ঘ্য হচ্ছে 3530 কিমি। আর উপনদীর নাম হচ্ছে ওকা আর কামা। আর এটি হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। তারপর আছে নিপার হচ্ছে কি? ভল্ডাই পাহাড়ি অঞ্চলের উৎস। মোহনা কৃষ্ণসাগর। দৈর্ঘ্য 2201 কিমি। আর উপনদীর নাম বর্ষ। ইউরোপের ভূমিরূপে সাধারণ ঢাল কোন দিকে বলা মনে হয় এবং কেন? তারপর হচ্ছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এতক্ষণ আমরা নদী সম্বন্ধে বললাম, এবারে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ কী বলেছে? সাধারণভাবে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে ইউরোপের জলবায়ুটা কীরকম? নাতিশীতোষ্ণ প্রকৃতির। যদিও এই অঞ্চলভেদে বৈচিত্র্য চোখে পড়ে, প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়। অক্ষাংশগত কারণে আবার দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। গ্রীষ্মকালে যখন দক্ষিণ পূর্বাংশ উষ্ণতা বাড়ে থাকে তা গড়ে 27°C, তখন উত্তর সীমানে উষ্ণতা হয় 14°C। এই সময় বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপের শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমবায়ু প্রবাহিত হয়। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা 10°C থাকলেও মধ্য পূর্বাংশে তা যথেষ্ট কমে যায়। আর উত্তর পূর্ব সীমান্তে তা আরও কমে হিমাঙ্কের অনেক নিচে -14°C নেমে যায়। তারপর আছে বলছে দুটো মানচিত্রের মধ্যে কি কোনো মিল খুঁজে পাচ্ছ? এই যে দুটো, একটা ইউরোপের জলবায়ু আর একটা ইউরোপের স্বাভাবিক উদ্ভিদের মানচিত্র দেওয়া আছে, এর মধ্যে কি মিল খুঁজে পাচ্ছ সেটা জিজ্ঞাসা করেছে। বলছে চল আমরা এখানটা পড়ে দেখি কি বলেছে। যে উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে
ইউরোপকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা হয় যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য প্রধানত জলবায়ু নির্ভর, তাই উদ্ভিদ অঞ্চল এবং জলবায়ু অঞ্চলের সীমারেখার মধ্যে মিল পাওয়া যায়। এখানে কি আছে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি উদ্ভিদ, তুন্দ্রা উদ্ভিদ। কি ইউরোপের উত্তরাংশ, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণে ভূমি 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে। গ্রীষ্মকাল যখন 2-3 মাস ভূমি বরফমুক্ত হয় তখন সেখানে কি মস, লিচেন ইত্যাদি নানা ধরনের ছোট ফুলের গাছ জন্মায়। তারপর আছে কি উপমেরু জলবায়ুতে কি অরণ্য, সরলবর্গীয় অরণ্য। সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে ভূমি 6 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত, শীতকালে তুষারপাত এখনকার জলবায়ুর বৈশিষ্ট্য। এই পরিবেশে পাইন, লার্চ, ফার, বার্চ, অলডার প্রভৃতি নরম কাঠের সরলবর্গীয় বনভূমি গড়ে উঠেছে। এই বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে মিশেছে। এখানে গ্রীষ্মকালে 4 থেকে 5 মাস তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালে থাকে 7 থেকে 8 মাস তাপমাত্রা -25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এরপরে কি আছে, পশ্চিম ইউরোপীয় জলবায়ু কি অরণ্য, না নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাজ্য, পশ্চিম ফ্রান্স, জার্মানির পশ্চিম অংশ, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এবং নরওয়ের কিছু অংশ এই জলবায়ু দেখা যায়। এখানকার অরণ্যে কি নরম কাঠের সরলবর্গীয় গাছের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছ পাশাপাশি জন্মায়। কি ওক, ম্যাপল, অলডার, উইলো প্রভৃতি গাছ এখানে দেখা যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে বেশ শীতল, 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সারা বছর বৃষ্টি হয়। তবে শীতকালের পরিমাণ বেশি, বার্ষিক বৃষ্টিপাত তখন কথা 100 থেকে 150 সেমি। তারপর আছে ভূমধ্যসাগর জলবায়ুতে কি ভূমধ্যসাগরীয় অরণ্য। ইউরোপের দক্ষিণাংশে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার প্রভৃতি গাছ দেখা যায়। আঙুর ও কমলালেবু এখানে প্রচুর পরিমাণে জন্মায়। গ্রীষ্মকালীন উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের পরিমাণ কত, 40 থেকে 75 সেন্টিমিটার। তারপরে কি আছে মহাদেশীয় জলবায়ু, মহাদেশীয় জলবায়ু স্টেপ তৃণভূমি। না ইউরোপের মধ্য ও পূর্বাংশে, রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমি কি নামে পরিচিত, স্টেপ নামে পরিচিত। এই প্রশ্নটা আসতে হয় যে নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত, স্টেপ নামে পরিচিত। তবে নদীর ধারে যেখানে জল বেশি বাঁধে সেখানে কি উইলো, এলম, ম্যাপল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। গ্রীষ্মকালীন উষ্ণতা 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। বৃষ্টিপাত হয় 25 থেকে 50 সেমি। বর্তমানে স্টেপ অঞ্চলের বেশিরভাগ স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে। এখানে একটা বলা যে ইউরোপের কোন অঞ্চলে জনবসতি সবচেয়ে বেশি এবং কোন জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম হতে পারে বলে তোমার মনে হয়। ইউরোপে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জনবসতি সবচেয়ে বেশি এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম জনবসতি। পরে আছে কি রুড শিল্পাঞ্চল, নাকি জার্মানির রাইন ও তার 2 উপনদী রুড ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে কি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুড শিল্পাঞ্চল। তাহলে রুড শিল্পাঞ্চল কাকে বলে আমরা এটা বলতে পারি। তারপরে কি আছে না এই শিল্পাঞ্চলের উত্তরে কি আছে, লিপে নদী, দক্ষিণে রুড ও পশ্চিমে রাইন নদী প্রবাহিত হচ্ছে। তাহলে এই শিল্পাঞ্চলে কোন থেকে কোন নদী প্রবাহিত হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি। আর পূর্ব সীমানায় রয়েছে কি শায়ারল্যান্ড উচ্চভূমি। অঞ্চলটির ক্ষেত্রফল কত, অঞ্চলটির ক্ষেত্রফল প্রায় 4600 বর্গ কিমি। এর মধ্যে রুড শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কীরকম, না হিমবাহ নদীর সঞ্চয় কাজের ফলে এই অঞ্চলের সৃষ্টি হয়েছে। ভূপ্রাকৃতিক সামান্য ঢেউ খেলানো হিমবাহের সঞ্চয় কাজের ফলে ছোটো ছোটো টিলা দেখা যায়। সমগ্র অঞ্চলের গড় উচ্চতা কত, 240 মিটারের মতো। আর রুড অঞ্চলের প্রধান নদী কি, রাইন। রুড অঞ্চলের প্রধান নদীর নাম কি, রাইন। আর এই নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুড অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। রুড এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে উর্বর পলিমাটি দেখা যায়। আর দক্ষিণে চারনজেম আর উত্তরে পর্জল মাটি দেখা যায়। এই প্রশ্নটা আসতে পারে যে রুড অঞ্চলের দক্ষিণে কী মাটি এবং উত্তরে কী মাটি দেখা যায়। রুড অঞ্চল জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকালে উষ্ণতা মাঝারি এবং শীতকালে বেশ শীতল। পশ্চিম বায়ুর প্রভাবে সারা বছর ধরে এখানে বৃষ্টিপাত হয়, যদিও পরিমাণটা কম। আর গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালীন গড় উষ্ণতা 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, 50 থেকে 70 সেমি। আর কি কৃষি শিল্প বসতির প্রয়োজনে এখানে বনভূমির সংখ্যা অনেক কমে গেছে। তবে শিল্পাঞ্চলে দূষণ রোধের জন্য কিছু কিছু সংরক্ষিত বনভূমি রয়েছে। পরিকল্পিত বনভূমিও সৃষ্টি করা হয়েছে। এসব বনভূমিতে পাইন, বার্চ, ওক, বীচ, ফার জাতীয় গাছ দেখা যায়। তবে আমরা রুড অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ জানলাম। এবার আসছে রুড অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ। কি না প্রধান খনিজ সম্পদ কি, কয়লা এই শিল্পাঞ্চলের প্রাণ।
রাইন, লিপে ও রুড নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়, যা এই অঞ্চলের শিল্প উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া বেশ কিছু জায়গায় খনিজ তেলও পাওয়া যায়। এই অঞ্চলে রেল, সড়ক ও জলপথ পরিবহন ব্যবস্থা খুব উন্নত। শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায়। রাইন নদীর পূর্ব দিকে রাইন, হার্নে, ডর্টমুন্ড খাল ও উত্তরে লিপে খাল কাটা হয়েছে। নদীগুলি এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত এবং সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত। রুর অঞ্চলে উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর এই অঞ্চলের শিল্প উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে রুর অঞ্চলে উত্তরে অবস্থিত কোন বন্দর এই অঞ্চলে শিল্প উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, প্রশ্ন আছে, তাহলে লিখবে হামবুর্গ। প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটোই তুলনামূলকভাবে কম। শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে গম, যব, আলু, ওট, ফল, ফুল চাষের সঙ্গে পশুপালন এবং দুধ, মাংস উৎপাদন করা হয়। এদের হচ্ছে রুট অঞ্চলের শিল্পকেন্দ্রের নাম। শিল্পের নাম কি? লো ইস্পাত শিল্প। শিল্পকেন্দ্রের নাম কি? ডুইসবার্গ, মুলহাইম, এসেন, ডর্টমুন্ড, বোখুম, গেলসিন, কিরখেন, হ্যাম, হ্যাটিনজেন। আর ইঞ্জিনিয়ারিং, রেল ইঞ্জিন, মোটর গাড়ি যন্ত্রপাতি ইত্যাদি এগুলো হচ্ছে কি ডর্টমুন্ড, বোখুম, এসেন, ডুইসবার্গ, গেলসিনকিরখেন, হ্যাম, হ্যাগেন, গ্লাডবাক। তারপর আছে কি রাসায়নিক রং, ওষুধ, কীটনাশক বা বিস্ফোরক দ্রব্য কোথায়? ডুইসবার্গ, হ্যাম, বট্রপ, রেকলিং, হার্ডজেন, গ্লাডবাক। আর সিমেন্ট শিল্প কোথায়? এসেন, গেলসিন, কিরখেন। বস্ত্রবয়ন শিল্পের হচ্ছে শিল্পকেন্দ্রের নাম হচ্ছে কি এসেন, মোচেন, গ্লাডবাক, আচেন, ডুইসবার্গ, বট্রপ। আর বৈদ্যুতিক শিল্পের আচেন, বোখুম, ডর্টমুন্ড। কাঁচ শিল্প গেলসিন, কিরখেন। খাদ্য প্রক্রিয়ান ডুসেলডর্ফ বা ডুইসবার্গ। বলছে কোন অঞ্চলে শিল্প স্থাপনের জন্য কী কী প্রয়োজন হয় বুঝে নাও। জমি প্রয়োজন, কাঁচামাল, জল, শ্রমিক, পরিবহন, সখী সম্পদ, মূলধন, বাজার, সরকারি নীতি, এগুলি সবই প্রয়োজন একটা শিল্পাঞ্চলে, মানে শিল্প স্থাপনের জন্য কোনো অঞ্চলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।